কথা বলেছেন, যেই ব্যক্তিগুলোর স্যাক্রিফাইসের কারণে আজ এই সংসদ, আমরা যারা এখানে বসে আছি, গত 17 বছরে বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, বহু অরাজনৈতিক ব্যক্তিবর্গ, মানুষ, তারা অকাতরে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এই 17 বছরে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন তাদের জন্য একটা কিছু করার। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এই মানুষগুলোর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যতটুকুই আমাদের সামর্থ্য, রাষ্ট্র বা সরকারের সামর্থ্য, সেই অবস্থান থেকে আমি আমার এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। মাননীয় সংসদ নেতা, আর 15 মিনিট পরে আজান পড়বে। আপনি কি আজানের পরেও কন্টিনিউ করতে চান? মাননীয় স্পিকার, আমার একটু সময় লাগবে। প্লিজ টেক ইউর টাইম। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বিশ্বাস করে যে আমরা যে জাতীয় নিরাপত্তা বলতে যা বুঝি, এটি শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা, এবং সর্বোপরি আজকের যে যুগ, সাইবার নিরাপত্তা এবং কৌশলগত সক্ষমতা, এই সকল কিছু সমন্বিত একটি বিষয়। এবং সেজন্যই মাননীয় স্পিকার, বর্তমান সরকার একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, গড়ে তোলার কাজে হাত দিয়েছে, যেটা আধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং দেশীয় সক্ষমতার সমন্বয় ভবিষ্যৎ নিরাপত্তা চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, প্রযুক্তিগত ব্যবহার, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনা আধুনিকরণের জন্য, মডার্নাইজ করার জন্য বর্তমান সরকার এই বাজেটের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় স্পিকার, যা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন বাংলাদেশী হিসাবে আমাদের প্রত্যেককে আগামীতে ইনশাল্লাহ গৌরবান্বিত, অহংকার করার মতন অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় জনগণের আস্থা এবং বিশ্বাস থাকা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম কি একটি ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি আমরা পেয়েছি, বা ইকোনমি আমরা আর্থিক অবস্থা আমরা ইনহেরিট করেছি। বর্তমান সরকার মাননীয় স্পিকার পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা কার্যকর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলতে চায়। আমরা দেখেছি বিনিয়োগ বাজারে বা পুঁজিবাজারে, আমরা দেখেছি পুঁজিবাজারে কিভাবে কি হয়েছিল স্বৈরাচারের সময়, কিভাবে অসহায় মানুষ সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, যা বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশে কোনোদিন ঘটেনি। মাননীয় স্পিকার, এই পুঁজিবাজারকে কিভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এর ভিতরেই বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের যোগ্য ফাইন্যান্স মিনিস্টারের নেতৃত্বে আমরা কিছুদিনের মধ্যেই এর একটি ভেরি পজিটিভ রিফ্লেকশন আমরা দেখতে পাব। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে, উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংকিং, আমি আগেই বলেছি, আমাদের এই বাজেটের অন্যতম একটি ইম্পর্টেন্ট লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসা, এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সব রকমের উদ্যোগ গ্রহণ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে। এখানে বিরোধী দলীয় নেতা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করেছেন,
যে ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই পাচারকৃত টাকাও ফিরিয়ে আনার জন্য। মাননীয় স্পিকার, আপনি এবং আপনার মাধ্যমে সমগ্র সংসদ অত্যন্ত খুশি হবেন যে বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে, যারা এই কাজগুলো করে, প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার ইতিমধ্যে। কাজেই মাননীয় বিরোধী দল নেতা যেমন বলেছেন, এই কাজ করার জন্য ওনারা আমাদের সব রকম সহায়তা দিবেন, তার জন্য আমি ওনাকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের আইন কানুন এবং আন্তর্জাতিক আইন কানুনের মধ্যে থেকে মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্পদ, দেশের মানুষের যে সম্পদ পাচার হয়েছে, যত বেশি সংখ্যক সম্পদ সম্ভব, সেটি আমরা ইনশাল্লাহ দেশে ফিরিয়ে নিয়ে আসব। মাননীয় স্পিকার, এই বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। এই বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন নিয়েই আমরা সরকার গঠন করেছি। সেজন্যই করের বোঝা বাড়ানো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয়। করের বোঝা বাড়িয়ে নয়, বরং হয়রানি কমিয়ে করের ভিত্তিকে বাড়িয়ে শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরানোর মাধ্যমে মাননীয় স্পিকার, সরকার রাজস্ব বাড়ানোর নীতি গ্রহণ করতে চায়। এটা আমি বলতে চাই। সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় মাননীয় স্পিকার। স্বাভাবিক, এখানে করের বা করদাতা যারা আছেন, বিভিন্ন রকম বিষয় আছে, বাংলাদেশে বাস্তবতা আছে, আমি অত ডিটেলে যাব না, বাট বাস্তবতার বাইরেও আমরা থাকতে পারবো না। এবং সে কারণেই সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং প্রাউড ফিল করবেন, গর্ববোধ করবেন। আমরা পর্যায়ক্রমিকভাবে সেরকম একটা সিস্টেম তৈরি করতে চাই, স্বচ্ছ এবং আধুনিক করতে চাই এই কর ব্যবস্থাকে। আমার মনে হয় এ ব্যাপারেও আমাদের বিরোধী দলীয় নেতা একটি বক্তব্য তুলে ধরেছেন, আমি ওনার বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। মাননীয় স্পিকার, এবার আমি প্রস্তাবিত বাজেটে কয়েকটা বিষয়, প্রস্তাবিত বিধান এবং কয়েকটি ক্ষেত্রে ভ্যাট কমানোর জন্য মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবার আমি খুব সম্ভব, নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে, আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 3,75,000 টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4 লাখ টাকা এবং 30-31 কর বছরের জন্য 4,50,000 টাকা প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এবং সে কারণেই মাননীয় স্পিকার, 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। সেটি পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও
আমাদের বিভিন্ন সংসদ সদস্যের মাধ্যমে হোক, বিভিন্ন সমাজের সিভিল সোসাইটির বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হোক, এটি আমি জানিয়েছি। আমাদের দেশে মাননীয় স্পিকার, যেহেতু অনেকেই প্রকৃত মূল্যে জমি রেজিস্ট্রেশন করেন না, মৌজা মূল্যে জমি রেজিস্টার করে থাকেন সাধারণত, তাই অনেক সময় অনেক করদাতা প্রকৃত ক্রয় মূল্য না দেখানোর জন্য প্রায়শই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়, প্রায়শই ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন বহু মানুষ। তাই করদাতাগণকে ঝামেলামুক্ত করার জন্যই কিন্তু এই বিধানটির প্রস্তাব করা হয়েছিল। আমি বেশ কয়েকটি মিটিংয়ে ছিলাম বাজেট যখন তৈরি হচ্ছিল, এবং সেখানে যে আলোচনাগুলো হয়েছিল সেখান থেকে কেন এটি হয়েছিল, যেটি এক্সপ্লেনেশন ছিল, আমি সংক্ষেপে এক লাইনে এক্সপ্লেনেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কেন এটি রাখা হয়েছিল। আনফর্চুনেটলি কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, দেশে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বর্তমানে হ্রাসকৃত 10% হারে কর প্রদান করে তারা। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছি। তবে এখানে একটি তবে আছে। এই তবেটি হচ্ছে, আমি একই সঙ্গে তাদের প্রতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যেহেতু ট্যাক্সটি কমানোর প্রস্তাবনা করা হচ্ছে, গবেষণা এবং উন্নয়ন এবং শিক্ষার্থীদেরকে, যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে বহু ভাষায় পারদর্শী, তাদেরকে অন্য ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করার জন্য, গড়ে তোলার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন ও পরিচালনা করা, এবং একই সাথে গরিব এবং মেধাবী শিক্ষার্থী যারা থাকবে তাদের প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, করের আওতা বাড়ানো, স্বাভাবিকভাবে করের আওতা তো আমরা বাড়ানো, এবারের বাজেটে এই লক্ষ্যে একটি প্রস্তাব করা হয়েছিল যে কয়েকটি ক্ষেত্র ছাড়া, স্টুডেন্ট সহ কয়েকটি ক্ষেত্র ছাড়া, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও 3 দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় স্পিকার, এই বিষয়টাতেও কিন্তু জনমনে একটা প্রশ্ন উঠেছে, কনফিউশন হচ্ছে, বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। মাননীয় স্পিকার, দেশের 3টি পার্বত্য জেলায় বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিগণের যে বেতন এবং তাদের যে আর্থিক পরিসম্পদ হতে যে অর্জিত আয়, এটা ব্যতীত পার্বত্য জেলার পরিচালিত যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যে অর্জিত আয়, সেটিকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে উপস্থাপিত যে বাজেট। আমি মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, বা অনুরোধ রাখতে চাই একই সাথে আমি, যে পার্বত্য জেলার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, করমুক্ত আয়ের এই সুবিধাটা আরো একটু বাড়িয়ে তাদের ব্যবসা, কৃষিখাত সহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করা হোক। এটা পাহাড়ি এবং সমতল উভয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, মূল হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, পাহাড় এবং সমতল উভয় ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের এখানে দিনাজপুর, ময়মনসিংহ, এদিকার নেত্রকোনা, এদিকার সদস্যবৃন্দ আছেন অনেকেই, উভয় সাইডে। মাননীয় স্পিকার,
দেশের চিংড়ি চাষের প্রসার এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে এই খাতের কতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, যেমন অ্যাকুয়া ফিড আছে, ফিড অ্যাডিটিভ আছে, তারপরে প্রোবায়োটিক্স আছে, ভিটামিন এবং মিনারেলস আছে। এটার আমদানিতে যে সমুদায় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক এবং সম্পূরক শুল্ক ভ্যাট প্রত্যাহারের জন্য এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি এই সেক্টরটাকে আরও বেশি এমফেসাইজ দেওয়ার জন্য যে যন্ত্রপাতি আছে, এটার যে ট্যাক্স আছে, শুল্ক আছে বিভিন্ন রকমের, এই শুল্কগুলো সম্পূর্ণভাবে ভ্যাট এবং শুল্কগুলো প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের, বিশেষ করে স্থানীয় শিল্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্থানীয় শিল্পের বিকাশের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যে কাঁচামাল আমদানি হয়, বেশ কিছু ক্ষেত্রে রেয়াতি সুবিধা প্রদানের জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, একই সাথে বিভিন্ন ঔষধ তৈরি এবং স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে মধু ব্যবহৃত হয়। অনেকেই নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যালের সাথে আপনারা যারা বা ফিজিশিয়ান এখানে যারা আছেন। সুতরাং মাননীয় স্পিকার, এই উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু মধু আমদানিতে 10% সম্পূরক শুল্ক আছে, এই সম্পূরক শুল্কটা আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সমূহ কাঁচামাল হিসাবে পিভিসি এবং পেট রেজিন আমদানিতে যে প্রস্তাবিত বাজেটে যে 10% আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে, এইটিকে 10 থেকে আমি 5 করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফায়ার ডোর উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে কোল্ড রোল্ড শিট আমদানিতে প্রস্তাবিত 10% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক যে কাঁচামাল হিসাবে মাননীয় স্পিকার ফ্ল্যাট রোল প্রোডাক্ট প্লিটেড অর কোটেড উইথ কোরাম অক্সাইড আমদানিতে প্রস্তাবিত 10% এবং রেগুলেটরি যে শুল্ক, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন তাহলে বাকি অংশটি আমি নামাজের বিরতির পরে উপস্থাপন করতে চাই। ধন্যবাদ। যেহেতু জামাতের টাইম, নামাজের টাইম অনেকক্ষণ আছে, আমার আর 15-20 মিনিট হলে আই ক্যান ফিনিশ। মাননীয় স্পিকার, 15 মাননীয় সংসদ নেতা, আপনি যদি 15 মিনিটে শেষ করতে পারেন তাহলে একবারে শেষ করে ফেলাই ভালো। শেষ করে দেব? হ্যাঁ? জি, আচ্ছা মাননীয় স্পিকার, আমি দ্রুত তাহলে শেষ করার চেষ্টা করছি। বিরোধী দলের নেতা, আপনি কিছু বলছেন কি? আমি শুনতে পাচ্ছি না আপনার কথাটা। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা কন্টিনিউ করব 15 মিনিট, তাহলে 15 নেতাকে মাইক দেন। লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে। আমাকে মাইকটা দিতে। জি, ধন্যবাদ। জি, মাননীয় স্পিকার, ফায়ার ব্রিক্স আমদানিতে প্রস্তাবিত 15% ভ্যাট এবং 7.5% আগাম কর, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বৈদ্যুতিক তার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান তারা রিফাইন্ড কপার ওয়্যার আমদানিতে 10% রেগুলেটরি যে কর দিয়ে থাকেন, সেটিও আমি সম্পূর্ণ প্রত্যাহার করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর বাইরেও কেশনাট প্রসেসিং শিল্পের কাঁচামাল হিসাবে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানিতে প্রস্তাবিত 15% কাস্টম শুল্ক হ্রাস করে, 15% আছে এটা কাস্টম 15% হ্রাস করে, না এটা 0 না, 5% করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে এলইডি ল্যাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে রেয়াইতি সুবিধা যেটি আছে, সেটি আমি 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানাচ্ছি।
মাননীয় স্পিকার, প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা যেটি আছে সেটিকেও আমি 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য কিন্তু বর্তমান সরকার একটি বিশাল ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবারের মতন সরকার বাজেটে 500 কোটি টাকার একটি বাজেট রেখেছে স্টার্টআপ ফান্ডিং এর জন্য। মাননীয় স্পিকার, এই ফান্ড ব্যবহার করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ফান্ড ব্যবহার করে আমাদের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে শুধু ব্যক্তি প্রতিষ্ঠা নয়, স্টার্টআপ প্রজেক্ট সফল হলে দেশের তরুণ প্রজন্মের সামনে এক বিশাল কর্মসংস্থানের স্পেস তৈরি হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক ব্যবসায়ী বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন, অনলাইন মার্কেট প্লেস এবং অন্যান্য অনলাইন মিডিয়া বিজ্ঞাপন প্রচার করে থাকেন। এসবের মাধ্যমে বর্তমানে 15% ভ্যাট আরোপ থাকায় এই পুরো বিষয়টার উপরে 15% ভ্যাট আরোপ থাকায় অনেক সময় দেখা গিয়েছে ব্যবসায়িকগণ আনুষ্ঠানিক চ্যানেলে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ না করে বরং অনেক অন্যভাবে অনানুষ্ঠানিক উপায়ে অর্থগুলো পরিশোধ করে থাকেন। ফলে মাননীয় স্পিকার, ওই ব্যক্তির যেমন লাভ হচ্ছে না, একই দিকে সরকারও রাজস্ব হারাচ্ছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই যে এইটার উপরে যে 15% ভ্যাট আছে সেটিকে কমিয়ে 5% করা হোক, 5% করা হোক। তার ফলে যেটি হবে, আমরা বিশ্বাস করি যে যারা অন্যভাবে এইটি পেমেন্টটা করছেন তারা উৎসাহিত হবেন প্রপার ওয়েতে পেমেন্টটি করার জন্য। মাননীয় স্পিকার, ব্যবসা বান্ধব ভ্যাট ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে ভ্যাট বিষয়ে আরও কয়েকটা প্রস্তাব বিবেচনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি। স্বর্ণ বা স্বর্ণ অলংকার বা প্লাটিনামের ক্ষেত্রে প্রতি ভরির উপরে 2500 টাকা, ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম 2500 টাকা, 2500 টাকা এবং রৌপ্য বা সিলভার জুয়েলারির ক্ষেত্রে প্রতি ভরি 100 টাকা কর ভ্যাটের হার পুনর্নির্ধারণের ব্যাপারে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটিকে আবার পুনর্নির্ধারণ কি করা যেতে পারে। এছাড়াও মাননীয় স্পিকার, বিটিআরসির সাথে রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য যে 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান এবং একই সাথে সকল প্রকার মাছ সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদান। একই সাথে মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের লক্ষ্যে ডাবল কেবিন পিকআপ, আমরা যারা রাজনীতি করি আমাদের ক্ষেত্রেও লাগে অনেক সময় মিছিল মিটিং সব কাজে যেতে, ক্যাম্পেনিং এ যেতে, তো ডাবল কেবিন পিকআপ এবং মাইক্রোবাস স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে 15% যে ভ্যাট আছে এটিকে কমিয়ে আমি 5% করার প্রস্তাব করছি যারা লোকালি করছেন। মাননীয় স্পিকার, আদর্শ হারে ভ্যাট প্রদানে সহজীকরণের লক্ষ্যে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোএফিসিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার বিষয়টি আমি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোন রাষ্ট্রের প্রকৃত শক্তি তার সম্পদে নয়, বরং তার প্রকৃত শক্তি নিহিত রয়েছে সুশাসন, ন্যায় বিচার, জবাবদিহিতা এবং জনগণের আস্থায়। উন্নয়নকে টেকসই করতে হলে শুধু অর্থনৈতিক সংস্কারই নয়, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাও অত্যন্ত জরুরি। আমার মনে হয় এ ব্যাপারে বোধহয় আমরা উভয় পক্ষ একমত। এবং এর পাশাপাশি জনগণ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়। মাননীয় স্পিকার, এটি একটি মানুষের চাওয়া। এখন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার এবং প্রশাসন চায়। বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে আমি মনে করি শুধু বর্তমান সরকারে নয়, বরং আমি মনে করি এই পুরা সংসদ জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে একসাথে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ অবস্থান থেকে। মাননীয় স্পিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার রক্ষার অন্যতম পূর্ব শর্ত বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সরকারের নেওয়া লিগ্যাল এইড কর্মসূচির ব্যাপক বিস্তার ঘটিয়েছি।
গত বছরের তুলনায় এবারে বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাননীয় স্পিকার, এই সংসদে আমি বিচারকদের আবাসন সমস্যার সমাধান, গবেষণা এবং আদালত ভবনের যে সংকট রয়েছে এইটা নিরসনের জন্য বিচার বিভাগের সার্বিক উন্নয়নের জন্য আমি সুপ্রিম কোর্টে আরও 100 এবং আইন মন্ত্রণালয়কে আরও 500 কোটি অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দক্ষ, সৎ এবং পেশাদার জনপ্রশাসনের কোনোই বিকল্প নেই। আমরা যদি সার্ভিস পেতে চাই, আমাদের প্রশাসনকে সেভাবে দক্ষ করে তুলতে হবে। জনগণকে যদি সার্ভিস দিতে চাই, আমরা প্রশাসনকে যেমন একদিকে জবাবদিহির আওতায় আনতে চাই, একই সাথে আমরা সঠিক বেতন কাঠামো, প্রশিক্ষণ এবং অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিবেশও বজায় রেখে দেশ গঠনে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, বিএনপি সরকার, আমি যেটা আগেই বলেছি, সরকার সমস্যাকে আড়াল করতে চায় না, আড়াল করে কোনো লাভ হবে না। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। জনগণের প্রত্যাশা, আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অপরিসীম। এটি আমরা বিভিন্ন আলোচনায় আমাদের সকলের মুখ থেকে এপাশ ওপাশ উভয়ের আমাদের বক্তব্যে বেরিয়ে এসেছে বিভিন্ন সময়। সরকার তার সর্বোচ্চ শক্তি নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলছে, তবে বহু কঠিন একটি পথ এটি। বাংলাদেশের মানুষ, আমরা প্রত্যেকে গ্রামে গঞ্জে ঘোরা মানুষ, মানুষের সাথে উঠা বসা করা মানুষ। আমরা বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ, যা আমরা স্বচক্ষে দেখেছি। তরুণ সমাজ মেধাবী, আমাদের কৃষক উৎপাদনশীল, প্রবাসীরা দেশপ্রেমিক এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনোই বিকল্প নেই। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের সকল সদস্যকে, আমার দলের সংসদ সদস্য এবং উইথ রেসপেক্ট বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আহ্বান জানিয়ে বলতে চাই, এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়। আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, আমিও বলেছি, ওনার সাথে সম্পূর্ণ একমত রেখে আমি বলতে চাই, আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়ন অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের কাজ। আমি অক্লান্ত পরিশ্রমের জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে আমার এবং আমার সকল সদস্যের পক্ষ থেকে সহকর্মীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। বাজেট প্রস্তুত, মুদ্রণ, উপস্থাপন ও সংসদীয় কার্যক্রমে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, বিজি প্রেস এবং গণমাধ্যম কর্মী যারা দীর্ঘদিন ধরে বাজেট অধিবেশন কভার করছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশ এই সংসদের কাছে জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এদেশের জনগণ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার
এবং সুশাসন প্রতিষ্ঠার কাজ করার জন্যই জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের প্রত্যেকটি মানুষকে এই সংসদে পাঠিয়েছে। এই সংসদে আসার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের অগণিত সতীর্থ সহযোদ্ধা জীবন দিয়েছেন। অনেকেই নেই, আমি এই দেশ ছেড়ে চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম তখন অনেককে দেখে গিয়েছিলাম, ফিরে এসে আমি তাদেরকে পাইনি। আমরা ওই পক্ষের অনেক সিনিয়র নেতা যাদেরকে আমি নিজে দেখেছি, যাদের সাথে কথা বলেছি, তাদেরও অনেককে এসে আমি পাইনি। আমাদের উভয় পক্ষেরই অবস্থা। অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন। তাদের রক্তের কাছে, তাদের ত্যাগের কাছে আমরা অবশ্যই ঋণী। তাই আমাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমাদের সেই দায়িত্বশীলের জায়গা থেকে জুলাই সনদকে সামনে রেখে সংসদের ভেতরে সংবিধান সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে যেমন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, তেমনি সংসদের বাইরেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত গঠন সহ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণই হবে এদেশের ভবিষ্যৎ পথরেখা। মাননীয় স্পিকার, সবশেষে আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই সরকার, এই সংসদ জনগণের। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি, জনগণের কষ্ট আমরা অবশ্যই বুঝি, জনগণের সম্পদ রক্ষাকে আমরা পবিত্র দায়িত্ব মনে করি। আমরা এমন একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এমন একটি বাংলাদেশকে পেতে চাই যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য, এই সংসদের সামনে এবং জাতির সামনে উপস্থাপন করতে দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সমগ্র জাতীয় সংসদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা কিছু বলতে চান? বিরোধী দলের নেতাকে মাইক দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের পক্ষে ভূমিকা পালন করার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। যার ছোট্ট একটা বিষয় আমার ধারণা উনি খেয়াল করেন নাই বা কেউ খেয়াল করায় নাই, এই জন্যে গরিবদের পক্ষে আমি একটু দাঁড়িয়েছি। উনি অনেকগুলা কর রেয়াতের কথা বলেছেন, সেই সাথে পরিবেশ বান্ধব এবং গরিবের বাহন হিসাবে পরিচিত সাইকেলের উপর সকল শুল্ক প্রত্যাহার করে নেওয়ার জন্য উনি যদি একটু মেহরবানি করে এটাও অ্যাড করে দেন, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে বিরোধী দলের পক্ষে তিনি যে ভূমিকা পালন করেছেন এটা ষোলোআনাপূর্ণ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেতা। মাননীয় স্পিকার, এইমাত্র বিরোধী দলের নেতা ওনাদের অবস্থান থেকে একটি প্রস্তাবনা দিয়েছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব এই প্রস্তাবটি সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু বিবেচনা করা যায়